এনাদের জীবনে টোটাল সার্বিক জায়গা থেকে জানুয়ারি মাস এনাদেরকে কোন কোন দিকে সমৃদ্ধ করবে, কোন কোন দিকে সাবধান থাকতে হবে, আর কেন প্রতিকার প্রতিবিধানের জন্য তোমার সাথে যোগাযোগ করতে হবে, জ্যোতিষীর পরামর্শ নিতে হবে, এই তিনটে আঙ্গিকে প্লিজ উত্তর রাখো। প্রথমত আর্থিক ক্ষেত্রটা হঠাৎ কেতু অষ্টমে বসে আছে, দীর্ঘদিন ধরে আপনাদের জীবনে বসে আছে। তো এই কেতু বসে থাকার কারণে অনেকে সেই বাঁকা দিকেই কিন্তু যাচ্ছেন, আবার অনেকে বাঁকে বিহারীর চরণেও যাচ্ছেন। হ্যাঁ, এই যে অষ্টমে কেতু, এই প্যাঁচটা একটু খুলে দাও তো, আটের প্যাঁচ। এক কথায় প্রথমেই তোমাকে একটা বলছিলাম না যে ভাই তা এই প্রেম কোথাও ওনার মুখের এই হাসিটা কেড়ে নেবে না তো? না, একটু অপেক্ষা করুন, এখন দ্বাদশে। তুমি বড্ড অপেক্ষা করো মানুষকে, অপেক্ষা করার প্রেম থোড়ি না অপেক্ষা করবে। আরে দ্বাদশে বসে আছে শুক্র, ও বসে থাক না। তাইলে এবারে যে যে ভাইটাল গুলো পঞ্চম আর লগ্ন পঞ্চম আর আমরা নবমটাকে তো একদম ভাইটাল জায়গা ধরে হাঁটি সব সময় জীবনের ক্ষেত্রে, সেই জায়গাটার উপর কি হচ্ছে, তৃতীয় শনি বসে কিন্তু একটা ভালো দৃষ্টি রেখেছেন। না, আমার এইখানটা একটা ভাইটাল প্রশ্ন আছে। হ্যাঁ বলো। মা নর্মদার উপর তন্ত্রক্রিয়া করুন, মাকে পাওয়ার জন্য বশীকরণ করুন, ওদিকে করুন দেখি। অন্যের উপর করবেন না, এগুলো শর্ট কর্ম, পাপ সঞ্চয় করছেন, পাপ সঞ্চয় করছেন। আজকের মূল এপিসোড শুরু করার আগে আপনাকে মা নর্মদার কৃপা আপনি কি করে পাবেন আপনাকে আমি জানাতে চাই। আপনি যদি প্রতিদিন ত্রিকাল এই নর্মদাষ্টকম পাঠ করেন, আপনি মায়ের কৃপা পাবেনই পাবেন, মায়ের কৃপা আপনার উপর বর্ষিত হবে। ফ্রি অফ কস্ট নর্মদাষ্টকম পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিখুন আপনার নাম এবং ঠিকানা দিয়ে, যে পিডিএফ বই চাই, আমি আপনাকে পাঠিয়ে দেবো সঙ্গে সঙ্গে। এই পিডিএফ বই আপনি প্রতিদিন 5 জনকে শেয়ার করুন। আর যারা নর্মদাষ্টকম পাঠ চক্রে অনলাইনের মাধ্যমে জয়েন করতে চান ফ্রি অফ কস্ট, তারাও আমাকে হোয়াটসঅ্যাপে লিখবেন। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। মকর রাশি এবং মকর লগ্নের যারা জাতক জাতিকা আজকের এই আলোচনা আপনারা দেখছেন, আপনাদের মনের ভেতর অনেক কথা জমছে, অনেক না বলা কথা জমছে, আর ঠিক তেমনিভাবে আপনাদের মনের ভেতর অনেক মানুষকে আপনারা ক্ষমা করতে পাচ্ছেন, আপনারা নিজেদেরকেও ক্ষমা করতে পাচ্ছেন। আপনাদের বুদ্ধি যেন ক্ষয় হচ্ছে, বোধ জাগ্রত হচ্ছে আপনাদের ভেতর, এটা খুব ভালো। বাকি মাসিক রাশিফলে জায়গা থেকে বলতে গিয়ে অনেক ত্রুটি বিচ্যুতির কথা আসবে, সময়ের ওঠাপড়া, সময়ের প্রভাব, সেটা নিয়ে আলোচনা হবে। কিন্তু এই ভালোটা আপনাদেরকে আমি আগে বলে শুরু করছি এই কারণেই, কেননা এরপরে কি কি রূপ রং আমি বদলাবো গোবিন্দদার সাথে শুনতে শুনতে ভালোটা আগেই বলে দিই। মা নর্মদাকে প্রণাম জানিয়ে আজকের এই আলোচনা আমরা শুরু করছি। গোবিন্দদা আমার সাথে। গোবিন্দদা, এই যে মকর লগ্নের যারা জাতক এবং জাতিকা, এনাদের জীবনের সব থেকে ভাইটাল যে গ্রহ, তিনি কে? লগ্নপতি, প্রথমে তো লগ্নপতি, লগ্নপতি একদম মানে শনি। একদম। আচ্ছা, এরপরে দ্বিতীয় ভাইটাল গ্রহ কে? দ্বিতীয় ভাইটাল গ্রহ হচ্ছে পঞ্চমপতি শুক্র। শুক্র। হ্যাঁ। নবমপতি বুধ। নবমপতি বুধ। অবশ্যই আমি তার অনুসারে রাশি অনুসারে কথাটা, রাশি অনুসারে। লগ্ন বা রাশি অনুসারে অধিপতি প্রথমে একদম রাষ্ট্রাধিপতি বা লগ্নাধিপতি, তিনি হচ্ছেন প্রথম একদম কন্ট্রোলার। দ্বিতীয় পঞ্চম নবম হচ্ছে লক্ষ্মীস্থল, পঞ্চমাধিপতিকে শুক্র, নবমাধিপতি বুধ, এদেরকে প্রথমেই আমাকে প্রেফার করতেই হবে। বেশ, এই যে মকর লগ্নের যারা জাতক এবং জাতিকা, এনাদের যে স্বাভাবিক যে প্রবৃত্তি, সেই স্বাভাবিক প্রবৃত্তিটা ঠিক কি ধরনের এনাদের? স্বাভাবিক প্রবৃত্তি তোমাকে আগে একটু বলে রাখি ভাই, স্বাভাবিক প্রবৃত্তি বর্তমান প্রবৃত্তির মধ্যে বেশ কিছু ফারাক আসবে। হ্যাঁ, কিন্তু স্বাভাবিক প্রবৃত্তিটাকে যদি বলা হয় যে এরকমই তো বললেন, কিন্তু এই প্রবৃত্তির সাথে তো বর্তমান মিল নেই। না না, আমরা শিশু অবস্থায় যখন জন্মগ্রহণ করেছি সেইটা, তখন আমাদের মধ্যে যে যে সংস্কার ছিল আজ আমাদের মধ্যে বদলেছে। ওনাদের জীবনেও তাই অনুরূপ হয়েছে, তার ব্যতিক্রমিত হয়নি। হ্যাঁ, স্বাভাবিক প্রবৃত্তি কি?
স্বাভাবিক প্রবৃত্তিটা কিঞ্চিত খারাপও লাগতেই পারে, তবু বলি, শাস্ত্র বলছে, আমি তো আর বলছি না। অভিলষিত পরস্ত্রিং লব্ধ সম্পত্তি ভোগ নরপতি রিব চণ্ড মন্ত্রবাদে প্রসক্ত কৃষ তনুরতি বুদ্ধি বন্ধুবর্গস্ব ভোক্তা ভবতি মকর রাশি মানব ধীর ভাব। একটু মানে দুটো দুটো লাইনে আমাকে হ্যাঁ। বাংলা সহজ ভাষায়। পরস্ত্রীর প্রতি একটু অভিলাষ থাকবে, হুম লব্ধ সম্পত্তি ভোগ করতে পারবেন, রাজার ন্যায় পরাক্রমযুক্ত, মন্ত্রণা এবং বাদানুবাদ যুক্ত। মন্ত্রণা কথাটাকে একটু প্রেসার দেবে, এই সময় খুব দরকার আছে। হ্যাঁ, এবং নিজে খেতে, লোককে খাওয়াতে, বন্ধুবর্গকে, এটা কিন্তু অনেকটা ভালোবাসেন এরা। আচ্ছা, এটা কি রাশি অনুযায়ী না লগ্ন অনুযায়ী? একটা কথা হচ্ছে, এটাকে মকরের রাশি অনুসারে কথাটা বলা হচ্ছে। লগ্ন অনুযায়ী কি আছে? হ্যাঁ, লগ্ন ফলও পাবে। আচ্ছা। মকর দয়ে সংজাত নীচ কর্মা বহুপ্রজ লব্ধ স্বচ্ছ তমোদীন স্বকার্যে করুণোদ্যম। অর্থাৎ এখানে কি হয়, হীন কর্ম, হীন বলতে খারাপ বলছি না, বহু পরিশ্রমে অল্প ফল, কথাটা বুঝলে? সেই রকম কর্ম, বহু সন্তান বিশিষ্ট হন, কিছুটা একটা লোভ কাজ করে এরা সরল হন এবং দীন ভাব, কিন্তু স্বকার্যে তৎপর থাকেন। আচ্ছা, তাহলে আপনি লগ্নের যদি হয়, আপনার মকর লগ্ন যদি হয়, আপনার দ্বিতীয়টা আপনার সাথে মিলছে। আর প্রথমটা হচ্ছে রাশির ক্ষেত্রে, মানে পরস্ত্রী বা পরপুরুষের প্রতি হ্যাঁ। যে জায়গাটা হ্যাঁ। এবং মন্ত্রণার জায়গা বা অযথা অহেতুক বাদানুবাদ, হ্যাঁ। সেটারও একটা প্রবৃত্তি থাকে। এটা স্বাভাবিক প্রবৃত্তি। এবার একে কিন্তু মানুষ অতিক্রম করে ফেলে তার জীবনের নানান ঘাত প্রতিঘাতে, জীবনের এক একটা দিন বদলাতে বদলাতে, এক একটা সময় বদলাতে বদলাতে সে কিন্তু তৈরি হয়। আরেকটা রূপ রং তার মধ্যে কিন্তু ইনগ্রিডিয়েন্ট যোগ হয়। সেটা কিন্তু আপনার প্রত্যেকটা ছন্দ আপনার জন্মছকেই দেওয়া আছে। আগামীতেও আপনি কি হয়ে উঠবেন তার সম্ভাবনা নয়, একদম পারফেক্ট জায়গা গোবিন্দবাবুর সাথে যোগাযোগ করলে বলে দেবে, স্ক্রিনে নাম্বার আছে। বর্তমান সময়ে এনাদের এই স্বাভাবিক প্রবৃত্তি, লগ্ন বা রাশি দুটোকে এবার তুমি মিক্সচার করে দাও, সেই জায়গা থেকে এনাদের মধ্যে কি চলছে, শরীর এবং মানসিক জায়গায় ঠিক কি চলছে? এখন হচ্ছে ওনাদের যে রাস্যাধিপতি বা লগ্নাধিপতি শনি কিন্তু তৃতীয় যথেষ্ট ভালো ফল দেন, শনি ভালো ফল দেন। অতএব রাজমুয়ানো শুভ বাহন যুক্ত গ্রামোপ বহু পরাক্রমশালী পালক ভবতি ভূরি জনানাং মানব হি বিরাজে সহজ। অর্থাৎ এই সময় তারা কিন্তু একটা রাজমান যুক্ত হবেন, অর্থাৎ সম্মান জ্ঞানটা এই সময় প্রচুর তাদের মধ্যে থাকবে। বোঝাতে পারলাম? কিছুটা বাহন ক্রয় করতে পারেন বা বাহন ভোগ করার আছে, এবং একটা পাড়া বা গ্রামের মধ্যে তিনি একটু মোড়ল টাইপের, মানে তার কথাকে মানুষজন মান্যতা দেবে, বা তিনি অগ্রসর হয়ে এর সাথে যুক্ত হয়ে যাবেন। কিছু জনকে ইনি কিন্তু পালন করবেন। পালন বলতে কি যে খাওয়ানো পালন তা নয়, বুদ্ধির দ্বারাও প্রতিপালন করা হয়। কেউ হয়তো বুদ্ধি নিতে এলো, কথাটা বুঝলে? খাওয়ানো প্রতিপালন বলতে আমরা শুধু বুঝি যে খাওয়া, খাদ্য, বস্ত্র ইত্যাদি না, বুদ্ধি দিয়েও প্রতিপালন করা হয়, শ্রম দিয়েও প্রতিপালন করা হয়। বাট উনি কাউকে হ্যাঁ। কর্ম দিলেন এই হ্যাঁ, মুহূর্তে। এই মুহূর্তে। এবং এইটা ঘটে যখন শনি সুস্থ সুন্দরভাবে তৃতীয় বিরাজ করবেন, লগ্ন সাপেক্ষে। লগ্ন সাপেক্ষে আপনাদের এই মুহূর্তে লগ্ন সাপেক্ষে তৃতীয় শনি অবস্থান করছেন। ভালো ফল দিচ্ছেন। আচ্ছা, তুমি কি এটা প্রথম লাইনের মানে বললে, না, দুটোই বললাম। দ্বিতীয়টারও মানে বললে তুমি, তাই তো? হ্যাঁ। মানে এই মুহূর্তে উনি কিন্তু রাজ প্রকৃতির। ভালো এক শনি তৃতীয়, মানে দেখো একটা জিনিস মাথায় রাখবে, শনি যে জায়গায় বসেন সেই জায়গাটাকে প্রথমে শুভ করে দেন, আবার যে জায়গায় দৃষ্টি দেন সেটাকে খারাপ করেন। কিন্তু কেবলমাত্র তৃতীয়, ষষ্ঠ, একাদশে কিন্তু খারাপ করেন না বসলে। কথাটা বোঝাতে পারলাম? তাহলে তৃতীয় বসছেন, তার এবারে দৃষ্টিগুলো কোথায় পড়ে আছে? তৃতীয় থেকে তৃতীয়, পঞ্চম আসছে। তাইলে পঞ্চমটা প্রতিষ্ঠার জায়গা, উচ্চশিক্ষার জায়গা, প্রেমের জায়গা হলো। ফলগুলো বলতে বলতে চলো না, তাহলে আচ্ছা, আমাকে আর প্রশ্ন করতে হয় না। না না, তুমি পরে, আমি একটু ঘরগুলোকে ইন্ডিকেট আচ্ছা, করছি আচ্ছা, কেন চটপট। ভালো বলছি। না, তাহলে চটপট বলো। কেন ভালো বলছি? হ্যাঁ। তাইলে পঞ্চম স্থানটাকে তো আমরা গুরুত্ব দিই। হ্যাঁ। আচ্ছা, সেখান থেকে আবার শনির দৃষ্টিটা দেখো পঞ্চম থেকে সপ্তম, তার মানে নবমে দৃষ্টি। হুম।
তৃতীয় থেকে সপ্তম মানে নবমে দৃষ্টি পড়ছে। তাহলে নবমটাও একটা লক্ষ্মীস্থল, ভাগ্য বলা হয়, সেখানে দৃষ্টি রেখেছেন। তারপরে তার আবার থাকে দশম দৃষ্টি, সেটা হচ্ছে দ্বাদশে পড়ে গেছে। হ্যাঁ, এবারে সেই জায়গায় সেখানেও তিনি রক্ষা করবেন অনেক কিছু দিক থেকে। তাইলে এবারে যে যে ভাইটালগুলো পঞ্চম আর লগ্ন পঞ্চম আর আমরা নবমটাকে তো একদম ভাইটাল জায়গা ধরে হাঁটি সব সময় জীবনের ক্ষেত্রে, সেই জায়গাটার উপর কি হচ্ছে তৃতীয় শনি বসে কিন্তু একটা ভালো দৃষ্টি রেখেছেন। না, আমার এইখানটা একটা ভাইটাল প্রশ্ন আছে। হ্যাঁ বলো। যার জন্মছকে হ্যাঁ ধরো নিধন তারায় হ্যাঁ শনি বসে আছেন, হ্যাঁ কোথায় অবস্থান করেছে আমরা সেটাকে গুরুত্ব দিচ্ছি না, হ্যাঁ আমরা তারাটাকে গুরুত্ব দিচ্ছি। হ্যাঁ। কেমন নিধন তারায় শনি অবস্থান করেছেন, তাহলে তৃতীয়ের শনি মহারাজের এই যে শুভ ফলের যে সম্ভাবনার কথা তুমি বলছো জানুয়ারি মাসে উনি পাবেন ওনার জীবনে, সেটা কি পাবেন? না, পাবেন না। হ্যাঁ, তাহলে এই জায়গাটা একটু ক্ল্যারিটি দরকার। প্রসঙ্গ এলো বলতে হবে, একটা বরফকে উত্তপ্ত জায়গায় রাখলে সে কিছুটা গলবে ডিগ্রি অনুসারে, সেরকম জায়গাটা তৃতীয় খুব ভালো ঘর, তারাটা খারাপ, তাইলে অলরেডি যে ভালোটা প্রত্যাশা করা যাবে সে ভালোটি তিনি পাবেন না, ততটা ভালো পাবেন না, কথাটা খুব বোঝো। হ্যাঁ, যে ভালোগুলো বলে গেলাম, ভাগ্যের সহায়তা, ভাগ্যের ঘরে দৃষ্টি দিচ্ছেন, খুব শুভ ভাগ্য হওয়ার কথা। না, ওনারা বুঝেছেন ওনারা বুঝেছেন। মোটামুটি আমাদের প্রোগ্রাম যারা দেখেন, আমি সহজ ফলের কথাও যেমন বলি, ঠিক তেমনিভাবে কিছু জ্যোতিষীয় ব্যাখ্যা আলোচনা সেই জায়গাটাকেও রাখি, কেননা আপনাদের মধ্যে সেই জ্ঞানী মানুষও আছেন, আবার যারা জ্ঞানের পথে অগ্রসর হচ্ছেন তারাও কিন্তু এই আলোচনাটা শুনলে প্রথমে সহজটা শুনতে ভালো লাগবে, তারপর জ্ঞানের আলোচনাটা শুনলে তাদেরও মনে হবে যে হ্যাঁ ঠিক আছে, আমিও এটা বুঝলাম। রোজ আপনারা এপিসোড যখন দেখছেন, তো আপনাদেরকেও ধীরে 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 জ্যোতিষী করে তোলার একটা প্রচেষ্টা আমাদের থাকছে আর কি, আমাদের চ্যানেলের জায়গা থেকে। আপনি চিনুন, আপনার বোধ তৈরি হবে। তুমি মন্ত্রণা শব্দটার কথায় একটু জোর দিয়েছিলে, আমি আসবো ওটাতে পরে আসবো। আমি শুরুতে ওনাদেরকে যে বলেছিলাম যে ওনারা এই মুহূর্তে কিন্তু বোধ যুক্ত হচ্ছে, বোধ ওনাদের মধ্যে জাগ্রত হচ্ছে, ওনাদের ভেতর মানুষের প্রতি যে দৃষ্টিভঙ্গি ক্ষমাশীলভাবে এবং নিজের প্রতিও দৃষ্টিভঙ্গি ক্ষমাশীলতার জায়গায় তৈরি হচ্ছে। অবশ্যই। কিন্তু ঘটনা হচ্ছে দ্বাদশপতি তিনি ষষ্ঠে বসে আছেন, তবু আমি বলছি, তাহলে আমি কি ভুল বলছি? না, দ্বাদশপতি মানে দ্বাদশ জায়গাটা কি? আধ্যাত্মিকতার জায়গা। দ্বাদশ জায়গাটা হচ্ছে জেলখানার জায়গা, হাসপাতালের জায়গা, বিদেশ। তার অধিপতি ষষ্ঠে গেল। ষষ্ঠ হচ্ছে রোগ, ঋণ, জ্বালা ইত্যাদির ব্যাপার, কথাটা বুঝো। এবার তিনি ষষ্ঠ থেকে বসে কি দেখছেন, আবার সেই দ্বাদশে দৃষ্টি দিচ্ছেন, কথাটা খুব দেখো, ভালো করে দেখো। নবম দৃষ্টি আছে ওনার? না, সপ্তম দৃষ্টিতে 1 2 3 4 5 সপ্তম 6 দৃষ্টি আছে দিচ্ছেন। তার মানে এখান থেকে অনেকগুলো জিনিস বুঝতে হবে। হ্যাঁ, ওটাই তো বুঝতে হবে। চলো বোঝাও। প্রথমত কি কি ফল পাবে, আর ব্যাখ্যায় যাও না, একদম ব্যাখ্যা যাচ্ছি না। ঠিক। প্রথমত বলছি, উনাদের কিছুটা হজমজনিত সমস্যা দেখা দেবে বর্তমান। আচ্ছা, কিডনি বলবো না, কি বলবো ওটা, হজম, স্টোমাক, হ্যাঁ, যকৃৎ, মেদ, কিছু কিছু মেদজনিত সমস্যা ইনাদের মধ্যে দেখা দেবে এই সময়কালে। আর উপশম হওয়ারও সম্ভাবনা আছে। শুভগ্রহ বর্তমানে অবশ্য বক্রী অবস্থায় আছেন, ততটা শুভ ফল পাবেন না, হ্যাঁ, কিন্তু তন্মধ্যেও শুভ কিন্তু পাওয়ার সম্ভাবনা তৈরি হবে কিঞ্চিত। সেই ক্ষেত্রে বলবো যে উনাদের যদি পুরনো এই ধরনের কিছু রোগ থেকে থাকে, সেইগুলো কিন্তু অনেকটাই হবে। আপনি যে নবতারা অনেকটা হবে, রিলাই হবে, হ্যাঁ, তুমি মানে শুভ হবে। আচ্ছা, আরো একটা জিনিস এখানে হারিয়ে ফেললাম, যেটা আইনি জটিলতা। যদি নবতারা চক্রে বৃহস্পতি ভালো থাকে বা উনাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি ভালো থাকে না, আইনি জটিলতার যে জায়গাগুলো, সেগুলো থেকেও কিছুটা মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে। একটা প্রশ্ন করি? হ্যাঁ বলো। যাদের জন্মছকে বৃহস্পতি ধরো বক্রী অবস্থায় আছেন, হ্যাঁ, তারা এই মুহূর্তে কি ফল পাচ্ছে? তারাই এই মুহূর্তে মজা খাচ্ছেন। তো না, মজাটা কোন দিকে? মানে ভালো, এখন যে বক্রী জন্মকুণ্ডলিতে তিনি বক্র অবস্থায় জন্মেছেন, তো যখন তার কুণ্ডলিতে বক্রী আর বৃহস্পতি বক্রী হয়েছেন, তখন কিন্তু এর বক্রতার আঘাত তাকে কিন্তু দেবে না, তিনি শুভ ফল পাচ্ছেন। তিনি শুভ ফল পাচ্ছেন। কি শুভ ফল পাচ্ছেন? 4টে গ্রহ বসে আছে, আমাকে 4 লাইনে বলো। এক কথায় বলি, প্রথমত বৃহস্পতি দ্বাদশে যেহেতু দৃষ্টি রেখেছেন, এক কথায় হাসপাতালে যারা দীর্ঘদিন রোগে ভুগছিলেন
তারা উপশম হবেন। আর যাদের হাসপাতালে যাবে যাবে মনে হচ্ছিল তাদের আর যাওয়ার না, দরকার নেই। বাড়ির চিকিৎসায় হয়তো ভালো হয়ে যাওয়ার বেশ, সম্ভাবনা। নেক্সট লাইন। দ্বিতীয়ত, এখানে দেখা যাচ্ছে আইনি জটিলতা দীর্ঘদিন চলছিল, বা আইনত জটিলতা আসছিল ওনার আসছিল, দিকে, সেটাও চলে গেল, মাইনাস। নিরসন হওয়ার সম্ভাবনা প্রবল। ভালো ফল। আচ্ছা। বকরি যাদের কিন্তু, হ্যাঁ। অনেকে আবার নাটক করে লিখে, এই সব শোনার পরেও লেখে যে কই আমার তো হচ্ছে না, আরে না। আমরা বকরি বক্র যাদের হতে হবে। বৃহস্পতি। শুনুন, আরেকটা জিনিস যোগ হ্যাঁ। করুন, বক্রের সাথে সাথে তাকে মিত্র অতিমিত্র তারাটা পেতে হবে। নিধন তারায় বসলে কি আর হবে? তখন আসছে না। হ্যাঁ, চলো হ্যাঁ, আরেকটা লাইন। আচ্ছা, আমরা এবারে বিদেশ সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ধরুন একটা যাওয়ার ব্যাপার ভাবছিলেন, তাদের কিন্তু অনেকটা শুভ সময় আসছে। আচ্ছা, তুমি বিদেশ বলেছো যখন, আমি একটা কথা জিজ্ঞেস করি। ধরো যারা বিজনেস করেন, হ্যাঁ, তাদের বিজনেসে আর্থিক যে আয় উন্নতি, সেই জায়গাটা বিস্তার করার জন্য তাদের এখন পদক্ষেপ নেওয়া কি উচিত হবে? না, এই মুহূর্তে খুব একটা শুভ আমি দেখছি না। তবে একটা জিনিস আছে, ফাইন্যান্স ক্ষেত্রে কিছু ফাইন্যান্স ক্ষেত্র থাকে, তো সেই জায়গাটাই যদি কিছুটা ইনভেস্ট করেন লং টার্ম, নট শর্ট টার্ম, তাইলে কিন্তু একটা ভালো ফল পাবেন। আচ্ছা, মানে এই যে সোনা দানা কেনা, হ্যাঁ, তারপরে তোমার ধরো কেউ কিছু স্টক মার্কেটিং করে দেওয়া, স্টক মার্কেট স্টক করা, করে বা দেওয়া। আচ্ছা জায়গা জমি কিনলে এখন সুবিধে হবে, ওনার ফায়দা হবে। চতুর্থপতি বর্তমান দ্বাদশে আছেন না, এই সময়টায় নয়, এই সময়টা না। খালি 15টা দিন অতিক্রম করতে হবে, 15-17 তারিখের পর। আচ্ছা, যাদের রাহু কিন্তু পীড়িত আছে, তারা এইসব শুনে কিন্তু একদম মানে আনন্দে মানে আহ্লাদিত হওয়ার মতো কোনো জায়গা নেই। কেননা রাহু আপনার দ্বিতীয় বসে আছে সম্পদের জায়গায়। রাহু আপনার পীড়িত থাকা মানে সম্পদ ক্ষতি করিয়ে দেবে, ঠিক আছে? তো সেই জায়গা থেকে রাহুর জায়গাটা আরেকটু তুমি একটু বলো তো। আমি যে এই যে বললাম না, কিছু অর্থ বোঝায়, যেখানে দ্বিতীয় ঘর থেকে টাকা পয়সা একটা সম্পদ বোঝায়, তো রাহু ভালো থাকলে এই জায়গাটা ক্লিয়ার ভালো পাবে। রাহু যাদের খারাপ তারা কিন্তু পাবে না, বরং এটা নষ্ট হয়ে যাবে। সে একটা স্টক মার্কেটে কিছু স্টক করে দিল, ধারণ করে তার দাম পড়ে গেল। হ্যাঁ, ওইটা মানে ইনভেস্টের আগে ওইটা একটু দেখিয়ে নেবে। আচ্ছা, হ্যাঁ। দ্বিতীয়ত জমি জমা বললে, দেখো, চতুর্থ জমি জমা, মালিককে মঙ্গল দ্বাদশে না, একটু চেপে যান, একটু চেপে যেতে একটু হবে। চেপে যান। ওই 18 তারিখের পর, জানুয়ারির 18-র পর আপনি যদি কিছু কিনতে চাইছেন, গাড়ি কিনতে চাইছেন, বাড়ি কিনতে চাইছেন, জমি কিনতে চাইছেন, 18 তারিখের পর মঙ্গল তখন তুঙ্গি হয়ে যাবে। আচ্ছা, এনাদের মধ্যে অনেকের এখন চলছে যে তারা মানে ধরো একটু কাগজ কলম নিয়ে কখনো গোধূলি লগ্নে বা কখনো ভোরবেলা, কখনো আবার গভীর রাত্রে তারা কাগজ কলম নিয়ে তিনি তাদের অনুভবগুলোকে অক্ষরে বাঁধার চেষ্টা করছেন। এবং সেই অনুভবগুলো একটু মিষ্ট অনুভব, আচ্ছা, মানে জীবনে একটু যেন রঙিন ছোঁয়া। তিনি যদি নারী হন, তাহলে তার জীবনে কোনো পুরুষের জন্য তিনি অক্ষর সাজাচ্ছেন, অক্ষর দিয়ে তিনি মালা গাঁথছেন উপহার স্বরূপ দেবে। এবং পুরুষের ক্ষেত্রে তিনি মহিলার জন্য তিনি যেমন ফুল নিয়ে আসছেন, ঠিক তেমনিভাবে অক্ষরকে ফুলের মতো করে তিনি সাজাচ্ছেন আর কি। আবার কেউ কেউ রবীন্দ্রনাথের কবিতা আওড়াচ্ছেন, যদি প্রেম দিলে না প্রাণে, কেন ভোরের আকাশ ভরিয়ে দিলে এমন গানে গানে, কেন ফুলের মালা গাঁথা, কেন তারার মালা গাঁথা, কেন ফুলের শয়ন পাতা। আচ্ছা, আমার জীবনে প্রেম আসছে না, এই দেখুন আমার কবিতা ভুল হচ্ছে। আরো 2 কলম লিখবেন, প্রেম হয়ে এলে তুমি মনে, প্রিয়া হয়ে এলে না কো ঘরে, না, স্বপ্ন কিন্তু দেখছে। ঘটনা হচ্ছে এই বার্ষিক রাশিফলের এপিসোড যেমন আমাদের হঠাৎ করে অনেককে ঘুম ভাঙিয়েছে, হ্যাঁ, তোমার ভাষায় ছিল অকাল চড়কা পড়ে যাওয়ার মতো। তো এই প্রেম কোথাও ওনার মুখের এই হাসিটা কেড়ে নেবে না তো? না, একটু অপেক্ষা করুন, এখন দ্বাদশে। তুমি বড্ড অপেক্ষা করাও মানুষকে। অপেক্ষা করার, প্রেম থোড়ি না অপেক্ষা করবে। আরে দ্বাদশে বসে আছে শুক্র। ও বসে থাক না। না না, তুমি আমাকে একটা জিনিস বলো, 15 দিন অপেক্ষা করতে পারবে না ভাই? তো 15 দিন প্রেমিকের সাথে বা প্রেমিকার সাথে কথা না বলে থাকলে কেউ এখন কারোর জন্য দাঁড়িয়ে থাকে? না না না, 15 দিন অপেক্ষা করে যাও, শুক্র তোমার লগ্নে পৌঁছে যাবে বা রাশিতে পৌঁছে যাবে। প্রেমের কারক গ্রহ, নিজের থেকেই প্রেম নাচতে নাচতে বেশ কিছুটা আসবে। সেই নাচটা কি থাকবে? মানে না, তার ছন্দপতন হবে না সেটা তো? তো উনার জন্মকুণ্ডলী ছাড়া হবে না। গোচর বলছে যে যেহেতু এই 15-র পর শুক্র চলে যাচ্ছে তো লগ্নে, তাহলে উনার পঞ্চমপতিকে শুক্র, তাহলে সে লগ্নে এলো, তার মানে কি নাচতে নাচতে প্রেম এলো বাড়িতে। না না, আমি সেটা বুঝেছি, কিন্তু আমার ঘটনা হচ্ছে যে নাচার যে ছন্দ, সেটা যদি পতন হয়, ওনাকে কেউ না কেউ এক পক্ষ বলবে যে যে নাচতে জানে সে সব জায়গায় নাচতে পারে, আর যে নাচতে জানে না সে উঠোন বাঁকা বলে। কিন্তু না, আমি একটা বাঁকা জায়গা দেখতে পাচ্ছি কেতুর জায়গায়।
কেতু অষ্টমে বসে আছে, দীর্ঘদিন ধরে আপনাদের জীবনে বসে আছে। তো এই কেতু বসে থাকার কারণে অনেকে সেই বাঁকা দিকেই কিন্তু যাচ্ছেন, আবার অনেকে বাঁকে বিহারীর চরণেও যাচ্ছেন। হ্যাঁ, এই যে অষ্টমে কেতু, এই প্যাঁচটা একটু খুলে দাও তো, আটের প্যাঁচ। এক কথায় প্রথমেই তোমাকে একটা বলছিলাম না যে ভাই মন্ত্রণা। হ্যাঁ, মন্ত্রণা ব্যাপারটাকে দাদা ইন্ডিকেট ঠিক করতে। জায়গায় ঠিক জিনিসটা আমি আনবো। মন্ত্রণা মা এটুকু বলতে দিয়েছে, বলো। এখানে দুটি অর্থে ব্যবহার করা হয়েছে। মন্ত্রণা বলতে গুপ্ত একটা ষড়যন্ত্র করা। এখানে মন্ত্রণা অর্থে অষ্টমে কেতু থাকলে যাদের নেহাত ভাগ্য ভালো তারা কিন্তু কিছুটা আসক্ত হবেন তন্ত্রের প্রতি। কথাটা খুব বুঝবে, দু ধরনের আসক্তি, অপরকে করার জন্য তান্ত্রিকের কাছে যাওয়া বা নিজে তন্ত্র সাধন করা, আর কেউ কেউ নিজে হয়তো তন্ত্র সাধন করবেন, মন্ত্রাশক্তির ব্যাপারটা থাকবে। তবে এক্ষেত্রে সবাই তো আর তন্ত্র নিয়ে আমরা মাতামাতি করি না, তাইলে সবাই কিন্তু একটা জিনিস ভাবি, যদি না পাই যে কোনোভাবে পাকড়াও করব। অনেকে এরই জন্য তন্ত্রের দ্বারস্থ হবেন। আচ্ছা, যারা তন্ত্র ক্রিয়া করেন তারা ঈশ্বরের উপর একটু করুন তো, ঈশ্বরকে পাওয়ার জন্য, ঈশ্বরকে পাওয়ার জন্য ঈশ্বরের উপর করুন। যে মা কালী, তোমাকে আমি ডেকেছি, তুমি আমার সামনে দর্শন দাওনি। মা নর্মদা, তোমাকে আমি ডেকেছি, তুমি দর্শন দাওনি আমাকে। তাকে পেলে তো সব পাওয়া হয়ে যাবে। তার উপর তন্ত্রক্রিয়া করুন, তার উপর 5 মিনিটে বশীকরণ যারা করে তাদের কাছে যান, অবশ্যই যান, তাকে ভিজিট দিন। মা নর্মদার উপর করুন, মা নর্মদাকে 5 মিনিটে আপনি যেন পেয়ে যান, তার উপর করুন। নর্মদাষ্টকম নিচ্ছেন, অনেকে অনেক মাস ধরে পাঠ করছেন। সবিন্দু সিন্ধু সুস্খলম তরঙ্গ ভঙ্গ রঞ্জিতম দিশৎস পাপ জাত জাত কারিবারি সংযুতম কৃতান্ত দূত কালভূত ভীতিহারি বর্মদে ত্বদীয় পাদ পঙ্কজম নমামি দেবী নর্মদে। আর একেবারে শেষের পংক্তি, ইদম তু নর্মদাষ্টকম ত্রিকালমেব ইয়ে সদা পঠন্তি তে নিরন্তরম না ইয়ান্তি দুর্গতিম কদা। অর্থাৎ যাদের জীবনে দুর্গতি চলছে, আপনাদের উপর তন্ত্রক্রিয়া করেছে বলে মনে হচ্ছে, ভয় পাচ্ছেন, ইদম তু নর্মদাষ্টকম ত্রিকালমেব ইয়ে সদা পঠন্তিতে নিরন্তরম, মানে রোজ নিরন্তর পাঠ করুন, 3 কাল ধরে, সকাল দুপুর সন্ধ্যা, বা যখন যেখানে সময় পাবেন করুন। মা নর্মদার উপর তন্ত্রক্রিয়া করুন, মাকে পাওয়ার জন্য বশীকরণ করুন, ওদিকে করুন, দেখি। অন্যের উপর করবেন না, এগুলো শর্ট কর্ম, পাপ সঞ্চয় করছেন, পাপ সঞ্চয় করছেন। জীবনের কোন প্রেক্ষাপটে কিরকম ভাবে আপনাকে দুর্দশায় ফেলে দেবে আপনার জীবন, এই পাপ। বাকি এমনিতেই অজান্তেই আমাদের সবার পাপ হয়, আমরা সবাই পাপ করতে করতে এগোচ্ছি, সামান্য হয়তো পুণ্য অর্জন হচ্ছে, কিন্তু জেনে শুনে কেন সৎকর্মের দিকে যাওয়া। একটা মানুষের জীবন ক্ষতি হয়ে যায়, কার ব্রেন কাজ করছে না। আমাদের কাছে ক্লায়েন্ট আসে, তিনি বলছেন আমার স্বাধিষ্ঠান চক্র গোলমাল করে দিয়েছে। ওনার স্বাধিষ্ঠান চক্র যতটা না গোলমাল হয়েছে, ওনার মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে। উচিত না, প্লিজ। যাদের রাগ হচ্ছে, কারোর উপর যাওয়ার জন্য প্রবৃত্তি জাগে, প্লিজ যাবেন না, আপনি নিজেরই ক্ষতি করছেন, একটু ক্ষতিটা পরে পাবেন আপনি। আমার লাস্ট প্রশ্ন তোমার কাছে। হ্যাঁ, বলো। এনাদের জীবনে টোটাল সার্বিক জায়গা থেকে জানুয়ারি মাস এনাদেরকে কোন কোন দিকে সমৃদ্ধ করবে, কোন কোন দিকে সাবধান থাকতে হবে, আর কেন প্রতিকার প্রতিবিধানের জন্য তোমার সাথে যোগাযোগ করতে হবে, জ্যোতিষীর পরামর্শ নিতে হবে, এই 3টে আঙ্গিকে প্লিজ উত্তর রাখো। প্রথমত আর্থিক ক্ষেত্রটা হঠাৎ কিছু পেয়ে যাবেন, ধরে রাখার চেষ্টা করুন, না হয় বেরিয়ে যাবে। নাম্বার 1, প্রতিষ্ঠার জায়গাটা মোটামুটি ভালো দেখতে পাচ্ছি জানুয়ারির 15-এর পর থেকে। এক, গুপ্ত শত্রু দন্ত রোগ, হ্যাঁ, গুপ্ত রোগ থেকে একটু সাবধান থাকবেন। গুপ্ত ক্রিয়া তো বলা হলো এতক্ষণ ধরে, হতে পারে, খুব সাবধানতা অবলম্বন করা উচিত। এবং প্রথম 15 দিন সম্ভবত একটু হাসপাতাল বা আইনি জটিলতা থেকে দূরে থাকতে হবে আপনাদের। এই হচ্ছে ভালো মন্দ সতর্কবাণী। এবং সবচেয়ে বেশি সেটা হচ্ছে কি, এই কেতু যে বসে আছে না, এই প্রবল ক্ষতি করে দিচ্ছে। আর বৃহস্পতি যাদের খারাপ আছে তাদের কিন্তু একটা ক্ষতির যোগ দেখতে পাচ্ছি আমি। আচ্ছা, যাদের ভালো আছে কেতু বৃহস্পতি, এর বিপরীত সুফল আপনারা পাচ্ছেন। বেশ। আর শেষের জায়গায় প্রতিকার আচ্ছা, প্রতিবিধানের না না ব্যাপারটা? না, কেতু কোনো সুফল দিচ্ছে না এখানে।
কেতু থেকে সুফল পাবেন না। পাচ্ছে না। বৃহস্পতি বক্রী থাকলে কিঞ্চিত সুফল আচ্ছা, পাচ্ছেন। বেশ। এটা বোঝা গেল? বেশ, যাদের এই যে সমস্যাগুলো চলছে, হ্যাঁ এখন তারা যোগাযোগ করে প্রতিকার ধারণ যদি করেন, হ্যাঁ, অবশ্যই এখানে অনেক কিছু ঘটবে। কর্মপ্রাপ্তির ক্ষেত্রটা অনেকটা আলগা হবে। যারা দীর্ঘদিন বিভিন্ন রকম গুপ্ত রোগে ভুগছেন, সেগুলো থেকে কিঞ্চিত উপশম হবেন, তবে চিকিৎসা করাতে হবে। যে চিকিৎসক অনেক সময় খুঁজে পায় না, আমাদের কাছে ক্লায়েন্টরাও তো বলছে কারেক্ট কারেক্ট। খুঁজে পাচ্ছে না, সেটা কিন্তু রোগটাও ধরা পড়বে বা আপনি সুচিকিৎসক পেয়ে যাবেন। নেক্সট। আচ্ছা, এগুলো এই মূলত এই দুটি জায়গাকে আগে ক্লিয়ার করতে হবে। আর একটা সতর্কবাণী, রাহু যেহেতু দ্বিতীয়, কুখাদ্যের দিকে আপনাকে একটু আসক্ত করবে, সাবধান। আর ভাষাটাকে একটু রুষ্ট করিয়ে দিতে পারে, কুবাক্য, সেটা থেকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। বেশ। তপভূমি নর্মদা, মা নর্মদার অডিও সিরিজ 365 এপিসোড চ্যানেলে আছে। আপনাদেরকে শোনার জন্য আমি অনুরোধ জানাবো। বাকি চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনারা প্রত্যেকে। আরও অন্যান্য আপনাদের যারা পরিচিত আছে তাদের সাথে শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দের সাথে থাকুন। নমস্কার। নর্মদে হার। নর্মদে হর।